শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দরী সকাল, ভালো কাটুক দিন, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। নতুন সকাল মানে নতুন সম্ভাবনা, এবং নতুন সম্ভাবনার দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। তেমনি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আমরা, এবং আজকেও আছি আমরা একজন অতিথি নিয়ে। তার কাছে যাব, কিন্তু তার আগে চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রাঙা সকালে সবসময় আমরা একটু বেশি ভালো থাকি, একদম, একদম। বিশেষ মানুষ থাকেন। চলো জানে কি আছেন। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নৃতাত্ত্বিক, রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষক ডক্টর রাশেদা রওনক খান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, রাঙা সকাল। খুব সুন্দর করে বললেন। কেমন আছেন? আমি ভালো আছি, আর আপনাদেরকে দেখে আরো ভালো লাগছে। তারুণ্যের সামনে বসলে তো অন্যরকম ভালো লাগা কাজ করে, এবং আপনাকে পেয়েও আসলে আমরা আনন্দিত বোধ করছি। আপনার থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সেই জিনিসগুলো আমরা জানবো, কিন্তু আমাদের আয়োজনের নিয়ম অনুযায়ী একদম শৈশব থেকে আপনাকে আবিষ্কার করতে চাই। কেমন ছিল কুমিল্লার সেই শৈশব? আমি কুমিল্লায় বড় হয়েছি, কুমিল্লা শহরে। কারণ আমার মা প্রফেসর জোহরানিস, তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজে ছিলেন। আচ্ছা। পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এবং কুমিল্লা সরকারি কলেজ আরেকটি আছে। তিনি এই 3টি কলেজেই দেখা যেত মোটামুটি থাকতেন, খুব বড় ধরনের বদলি না ঘটলে। আচ্ছা। কুমিল্লা শহরে আমরা খুবই সেটেলড ছিলাম, কারণ আমার বাবার সরকারি চাকরির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যেতে হতো। আচ্ছা। কিন্তু আমরা 3 ভাই বোন, আগেই বলে নেই। তো আমরা 3 ভাই বোনে দেখা গেছে তিনটা ক্লাসে সামনের দিকে ছিলাম, আর আমার ভাই তো সুপার ট্যালেন্টেড একজন পার্সন। তিনি সেই সময় কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছিলেন, ফার্স্ট র্যাঙ্ক যেটাকে বলে। তো ভাইয়ার রেজাল্ট খুব ভালো, এবং কুমিল্লা জেলা স্কুল তাকে কোনোভাবেই ছাড়বে না। আর আমরা 2 বোনও কুমিল্লা ফয়জুন্নেসা স্কুলে ছিলাম। আপনি কি ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট? সবার ছোট, হ্যাঁ, প্রিভিলেজ চাইল্ড। ছোটদের যা হয় আর কি। তো এই কারণে আমার মা সবসময় চাইতেন যে কুমিল্লা শহরেই থাকতে। আর কুমিল্লা তো আমাদের জন্মস্থান, সো একভাবে খুব ভালো লাগা, ভালোবাসা। আমার মা বাবার বৈবাহিক জীবন, ছাত্র জীবনও সেখানে। আমার মা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সেই সময় 60-এর দশকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। মা সম্পর্কে আসলে আপনার বলতে গেলে শেষ হবে না, আমরা যতদূর জেনেছি। সাকি, আমাদের আজকের অতিথির মায়ের জীবনটা এমন একদম রত্নগর্ভা, এবং আমাদের আজকের অতিথির জন্ম নিয়েও একটা নাটকীয় ব্যাপার রয়েছে। আমরা একটু সেই জায়গাটা শুনি, জন্মের সময়। আচ্ছা, আমার জন্মের মুহূর্তটা? জি জি। আমার জন্মের মুহূর্তটা খুব নাটকীয় আসলে, কারণ তিনি তখন ক্লাসে পড়াচ্ছিলেন। এখন মানে আমি নিজেও তো সন্তান জন্ম দিয়েছি, আমরা যেভাবে প্যাম্পার্ড হই ওই সময় আসলে। আর আমার মা একটু আয়রন লেডি টাইপ ছিলেন, একটু না, ব্যাপকভাবে ছিলেন। কারণ তিনি তারা 5 বোন, 1 ভাই ছিলেন। আমার খালারা 5 জন এবং 1 ভাই। তো আমার মামাও মুক্তিযুদ্ধের সময় মারা গেলেন। তার নানাও মানে আমাদের মুক্তিযুদ্ধ, মানে ফ্যামিলিতে অনেক মুক্তিযোদ্ধা। তো যাই হোক, ওই সময়ে একটা ভাই যখন মারা যায় এবং আমার নানা কিছুদিন পরে মারা গেলেন, ফলে সেই 60-এর দশকে এটা ভাবা যায় যে আমার মা বড় মেয়ে ছিল। তিনি তার 5 বোনকে দায়িত্ব নিয়ে মায়ের পাশাপাশি, আমার নানু শিক্ষক ছিলেন, তো নানু শিক্ষকতা ছিলেন, কিন্তু যত যাই হোক বড় বোন হিসেবে একদম ঢাল হয়ে তাদের সবাইকে পড়ালেখা শেষ করালেন, নানু এবং আমার মা মিলে। এবং একই সাথে আমার মার তো বিয়ে হয়ে গিয়েছিল, তিনি একই সাথে ছাত্র রাজনীতি করতেন। আবার তার শ্বশুর বাড়ির দিকে, অর্থাৎ আমার চাচারা যারা, তাদেরকেও তিনি সমানভাবে, এই জন্য আয়রন লেডি আমার চোখে কি ছোটবেলায় বুঝতাম না, মনে হতো এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এখন যখন নিজে মা হয়েছি, নিজে যখন পরিবার পরিজন গ্রামবাসীর কেউ আসলে মানে করতে হয়, তখন ভাবি যে উনি এগুলো কিভাবে করতেন। নিশ্চয়ই, হ্যাঁ, কোথায় এত তার স্ট্যামিনা ছিল। আপনার জীবন পর্যালোচনা করলেও আসলে আরো অনেক কিছুই আমরা পাবো ধীরে ধীরে, সেই জায়গাগুলোতেও আমরা যাব। কিন্তু সাকি, আমরা মনে হয় এখনো শৈশবেই থাকতে চাই না? তো যেটা বলছিলাম, তো মানে উনি আয়রন লেডি, ফলে তিনি ওই যে, আর তখনকার দিনে তো বোধহয় মাতৃত্বকালীন ছুটির ব্যাপারটাও আসেনি। তো মা ক্লাস নিচ্ছিলেন, আমি যেদিন হয়েছিলাম সেদিন তিনি ক্লাসরুমে ছিলেন। তো কুমিল্লা সরকারি মহিলা কলেজ, মেয়েদের কলেজ। তো হঠাৎ করে তার পেইন
আসলো। তো ছাত্রীরা, তখনকার ছাত্র শিক্ষক সম্পর্ক তো একদম একদম অন্যরকম। অন্যরকম। ছাত্রীরা সবাই মিলে ধরে তাকে, আমাদের বাসাটা ছিল একদম অপোজিটেই, আচ্ছা। কলেজের অপোজিটেই ছিল, নিয়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই নাকি আমি জন্মগ্রহণ করলাম, মানে হসপিটালে নেওয়ার সময় ছিল না। তো বাসায়ই হলাম এবং মানে বাসায় আমাকে উল্টানো হলো, যিনি করেছেন তিনি উল্টানোর পর আমি চিৎকার দিয়ে, গগন বিদারী চিৎকার দিয়ে উঠলাম। তো ওই আর কি, এটাই একটা মজার জায়গা, যে মানে বলা যায় যে আমি কুমিল্লা সরকারি মহিলা কলেজের প্রাঙ্গণেই হয়েছি জি, এবং ক্লাসরুমই প্রায়, যদি ওই মুহূর্তে ওনাকে তাড়াতাড়ি করে না। এবং সত্যি আপনার মা একজন আয়রন লেডি, সেই অর্থেই বলছি। আসলে আমরা তো সবসময় বলি যে ভাই বোনদের মধ্যে কেউ না কেউ আসলে পরিবারের দায়িত্বটা একটু নিয়েই থাকে বাবা মার সঙ্গে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলে শুধু নিজের ভাই বোনের দায়িত্ব নিয়েই তিনি বসে থাকেননি না, তিনি তিনি আরো একটা সবাই, পরিবারের দায়িত্ব আসলে উনি নিয়েছেন। আমাদের আত্মীয় স্বজন না, ছোটবেলায় দেখতাম আর কি, গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমার মার কাছে হেল্প চাইতে আসতো, কারণ উনি যেহেতু শিক্ষা বোর্ডের সাথে জড়িত ছিল, তখনকার দিনে কিন্তু বোর্ডে অনেক কাজ থাকতো, ফলে হুট করে বলা নাই কওয়া নাই দুপুরবেলা এসে হাজির হতো। কিন্তু আমি কোনোদিন দেখি নাই যে আমাদের বাসা আমরা থেকে একটু কেউ না আপনার খেয়ে মায়ের গেছে। নামটাও শুনতে চাই। আমি যেটি শুরুতেই বলছিলাম যে একজন রত্নগর্ভা, উনি রত্নগর্ভা পুরস্কার, বেগম রোকেয়া পদক সবই পেয়েছেন, বেশ কিছু সম্মাননায় উনি সম্মানিত হয়েছেন। একটু শুনি ওনার সম্পর্কে, আপনি যদি আরেকটু আমাদেরকে বলেন। আমার মায়ের তার কর্মজীবন শুরু হয়, তিনি প্রথমত তার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা, তখন তার বিয়ে হয়ে যায়, যেহেতু একদম কম বয়সী বিয়ে হয়, কিন্তু তিনি পরীক্ষা দিলেন এই বিয়ের মধ্যে, তারপরে অনার্স কমপ্লিট করলেন, মাস্টার্স কমপ্লিট করলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 70-এর ব্যাচ ছিলেন, মানে 70 মানে 71-এ তারা বের হয়েছে, অর্থাৎ তিনি যে যখন 7ই মার্চের ভাষণ কিংবা উত্তাল যে দিনগুলো, সেই সময়ে তিনি সেখানে ছিলেন বা অংশগ্রহণ করেছেন, সেরকম ছিলেন। কিন্তু তার এই বৈবাহিক জীবন, শিক্ষা জীবন, এসবের পাশাপাশিও তিনি তার পারিবারিক জীবন, সমাজ জীবনকে একই সাথে টেনে নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে, অ্যারাবিক ডিপার্টমেন্টে আমার চাচা ছিলেন প্রফেসর আব্দুল মান্নান খান, উনি প্রতিষ্ঠাতা অ্যারাবিক ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। তো ভাসুর থাকার কারণে, এবং ওনাকে আমার মা একদম বড় ভাই যাকে বলে ওরকম করে শ্রদ্ধা করতেন। তো তিনি সবসময় বলতেন যে ওই জায়গাটা তার অনেক বড় একটা স্থান ছিল, নয়তো আসলে সেই সময়ে এভাবে পড়া, তাদের ক্লাসরুমে কয়েকজন মেয়ে থাকতো, খুবই কম সংখ্যক নারী ছিলেন শিক্ষার্থী। এখন তো আমরা দেখি যে সমানে সমানে ছাত্রছাত্রী থাকে। আর তিনি অনেক সংগঠনের সাথে জড়িত ছিলেন, কুমিল্লা শহরের প্রায় মানে 100 ক্রস করেছে তার এত সংগঠন। কুমিল্লা শহরের কোথায় থাকতেন আপনারা? আমরা ঝাউতলা থাকতাম। ঝাউতলা, আমিও কুমিল্লা সিটির মেয়ে। কুমিল্লা সিটির মেয়ে বলতে আমার শুধু জন্ম কুমিল্লায়, আচ্ছা, এখনো বাড়ি আছে আমাদের, কিন্তু আমি বেড়ে উঠেছি ঢাকায়, সেজন্যই জানতে চাচ্ছিলাম। ফয়জুন্নেসার কথাও বলছিলেন, আমরা আসবো সুন্দর সুন্দর গল্পে। কুমিল্লায় নিশ্চয়ই আরো অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে আপনার, এবং একই সঙ্গে মায়েরও। ছোট্ট করে মনে হয় আপনার সম্পর্কে আমরা দর্শকদেরকে জানাবো। মাসুক, তুমি নিশ্চয়ই জানাবে, তারপর ফিরছি। জি, প্রিয় দর্শক, ডক্টর রাশেদা রওনক খান একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব, যিনি গবেষক, লেখক, নৃতাত্ত্বিক এবং শিক্ষক হিসেবে সমানভাবে পরিচিত। 2006 সালে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে যোগদান করেন। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জন করেন। তার গবেষণার ক্ষেত্র নগর নৃবিজ্ঞান, অভিবাসন, জেন্ডার স্টাডিজ এবং রাজনৈতিক অর্থনীতি পর্যন্ত বিস্তৃত। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতা এবং সংগ্রাম অতিক্রম করেও তিনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। লেখালেখি এবং গবেষণার মাধ্যমে তিনি নগর রাজনীতি, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক বৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছেন। তার রচিত গ্রন্থ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন অব দ্য আরবান পোর ইন ঢাকা তুলে ধরেছে নগর দরিদ্র জনগোষ্ঠীর বাস্তবতার চিত্র। তাকে আমরা অল্প করে জানছিলাম, আরো বিস্তারিত জানার জন্য তার কাছে ফিরে যাচ্ছি। এত সমৃদ্ধ এবং এত আসলে বিস্তৃত আপনার কাজের ক্ষেত্র, এটাও আসলে কোনো না কোনো ভাবে অনেক হয়তো বলেছেন, অতটা কিছু না, যতটুকু করা দরকার ওই অতটুকুই, সেভাবে
অত কিছু বলা যায় এটা আসলে আপনার কর্মগুলো, বিনয়। হ্যাঁ, একদম। একদমই। এবং আপনার কর্মগুলো আমরা যখন আপনার মুখ থেকে শুনবো, দর্শক আমাদের সাথেই একমত হবেন যে আপনার কর্মক্ষেত্র আসলেই বিস্তৃত। এটাও নিশ্চয়ই কোনো না কোনোভাবে মার দ্বারাই অনুপ্রাণিত। এবং ভাই বোন সকলের সম্পর্কে একটু ছোট্ট করে শুনে আপনার পড়াশোনার জীবনে যেতে আচ্ছা। চাই। আমরা 3 ভাই বোন। আমার বড় যে বোন, আমার 6 বছরের বড়, তিনি আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে, জোবেদা কনক খান আচ্ছা। তার নাম। এবং এরপরে আমার ভাই, তারা পিঠাপিঠি। আমার 5 বছরের বড় ডক্টর আরিফ মোর্শেদ খান, তিনি এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে আছেন এবং ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন। তাদের যার যার স্পাউসরা হচ্ছেন, আমার বোনের হচ্ছে দুলাভাই ও শাহজালাল ইউনিভার্সিটির প্রফেসর ফিজিক্সের, প্রফেসর সুজাউল হক চৌধুরী, তিনি অসম্ভব একজন স্কলার। আর আমার ভাবিও আছেন ডক্টর আতিশা রাব্বি, তিনিও কুমিল্লা আছেন গাইনি বিশেষজ্ঞ। আর আমি, আমার তো এখানে পরিচয় হলো। আর আমার হাজবেন্ড যিনি মোহাম্মদ নাজমুল হক, তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসে আছেন মহাপরিচালক হিসেবে কর্মরত। নিঃসন্দেহে একটি সমৃদ্ধশালী পরিবার আপনার, এটা বলার অপেক্ষাই থাকে না। তারপর আমরা শৈশবটা নিয়ে এই জন্যই জানবো, শৈশব আসলে ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। একটা মানুষের ভবিষ্যৎ যে পাথ, সেটা আসলে শৈশব থেকেই তৈরি হয়, যেটি আপনার ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। এই যে মায়ের সবসময় একটা অ্যাটেনশন সন্তানের প্রতি, না, যেটি বলছিলেন যে বাবার চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় বদলি হলেও শুধুমাত্র আপনাদের পড়াশোনার জন্য মা ওই একটা জায়গায় স্ট্রিক্ট ছিলেন যে কোথাও যাওয়া যাবে না, একটা জায়গায় থেকে বাচ্চাদের পড়াশোনায় মনোনিবেশ করাতে হবে। সেই জায়গায় কি সবসময় মায়ের সঙ্গে সহমত পোষণ করতেন? যদি শৈশব থেকে কৈশোরে একটু আসি আমরা, নাকি আমার দিক থেকে মানে আমার ধারণা যে আমরা 3 ভাই বোনই সহমত পোষণ করতাম। কারণ তিনি অসম্ভব বিচক্ষণ একজন নারী ছিলেন এবং তিনি শুধু না, আমাদের সাথে যেহেতু নানা ছিলেন না, নানু সবসময় ছায়ার মতো থাকতেন। তো আমার নানুকে মানে বলাই হতো ইন্দিরা গান্ধী। সেই ব্রিটিশ আমলে তিনি 5 বৃত্তি যে ব্যবস্থাটা ছিল, এটা অন্যরকম ছিল শুনেছিলাম। উনি খুব ছোট ছিলেন, কোনো মানে এত জ্ঞানী মহিলা। তো নানুরও একটা বড় প্রভাব ছিল। নানু এবং মা এবং বাবা অবশ্য সবসময় বন্ধুর মতো। বাবা আসলে কখনোই পড়ালেখা নিয়ে কোনো চাপ দিতেন না, ভালো থাকো, ভালো আছি, হাসি খুশি থাকি, এটাই চাইতেন। আর মা হচ্ছে চাইতেন যে তার একটা মানে স্বপ্ন ছিল যে তিনি আমরা 3 ভাই বোন আমাদের মতো করি, আমরা যে যা হতে চাই সেটাই যেন হই। কিন্তু যেহেতু নিজ থেকেই মানে ওই যে বড় ভাই বোন ভালো রেজাল্ট করলে যেটা হয়, আমারও করা মোটামুটি করা হতো, প্রেশারটা আসলে আমি নিতাম না। কারণ আমার মনে আছে আমার বড় ভাই যখন ওই যে বোর্ডে ফার্স্ট হলো, তখন তো সাংবাদিকরা সব ঢাকা থেকে গেল, বা তখন তো বোধহয় খুব বেশি লোকাল প্রতিনিধির বিষয়টা ছিল, অল্প করে কম ছিল। তো একদম আমাদের ড্রয়িং রুম ভরে গেছে এবং বাইরে থেকেও মানুষজন আসছে দেখতে। জেলা স্কুল থেকে ফার্স্ট হয়েছে, এই কারণেই আমাদের আসলে কুমিল্লা থেকে মুভ করা হয়নি। এমনকি ও ক্যাডেট কলেজে হয়েছিল, কিন্তু আমার মা দেননি। বলেছে আমার ছেলে যদি ক্যাডেট কলেজে যায় ও ফার্স্টই হবে, তো আমার কাছে থেকেও তো ফার্স্ট হতে পারে। এই যে কনফিডেন্সটা ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, এই কনফিডেন্সটা আমার ভেতরেও দিয়েছে, আমাদের 3 ভাই বোনকে দিয়েছে। উনি আসলে কনফিডেন্সটা দিয়ে দিত ভেতরে, হ্যাঁ, যার জন্য একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়ে যেত, তার মুখ রক্ষা, তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন। এই জায়গাটা মনে হয় যে আমরা এখন যারা মা, এটা পারছি না, কোথাও যেন আমরা খেই হারিয়ে ফেলি বা সংযোগটা ঘটাতে পারি না। হৃদয়ের সাথে হৃদয়ের যে সংযোগটা, আমরা সারাক্ষণ তাদেরকে শেখাতে চাই, অথবা সারাক্ষণ, যেহেতু এখন ডিভাইসের যুগ, সারাক্ষণ বলতে থাকে ফোন দেখো না, ফোন দেখো না। কিন্তু ফোন না দেখার বিকল্প হিসেবে যে তার মনের মানুষ হয়ে ওঠা, তার হৃদয়ের রানী হয়ে ওঠা মা হিসেবে, সেইখানে বোধহয় আমাদের একটা এবং আমার মায়ের প্রভাবটা আমি বুঝি যখন সবচেয়ে বড় হচ্ছে যখন তিনি মারা গেছেন। বাবা মা যখন মারা গেলেন, অনেকে বলেন মারা যায়, আসলে আমার কাছে মনে হয় মারা আসলে যায় না। ফিজিক্যালি তারা দূরে সরে যান, কিন্তু আত্মিকভাবে তারা অনেক কাছের হয়ে ওঠেন। কারণ ওনারা যতদিন বেঁচে ছিলেন আমার শৈশব মনে পড়তো না তেমন, কিন্তু যেই মুহূর্ত থেকে ওনারা আমার কাছে নাই, তখন থেকে শৈশবের প্রতিটি কথা, প্রতিটি ঘটনা চোখের সামনে ভাসতে থাকে। অনেক অজানা কথাও আসলে উঠে আসে, একদম সবকিছু স্মৃতি ভেসে আসে। এবং তার যে আপনি যেটা বলছিলেন 3 ভাই বোনের জায়গাটা,
আমাদের হয়েছে কি, আমার মা খালারা বাংলার প্রফেসর, বা আমার খালু, আমি জন্ম থেকে মানে জন্মের পরে দেখেছি যে আমার মেজো খালু উনি পিএইচডি ডিগ্রি করা, ভারত থেকে পড়ে এসেছেন। তো এই একটা শিক্ষার পরিবেশের কারণে আমাদের আসলে অন্যদিকে ধাবিত হবারও বিষয়টা ছিল না। মানে আমরা পিএইচডি করব, শিক্ষক হব, এটা একদম নর্মাল একটা ব্যাপার, বা যে যেই সেক্টরে হতে চায় সেটা হব, এরকম একটা জায়গায় ছিল। তো যেই চাপের কথা বলছিলাম, তো আমার ভাই যখন এরকম হলো, স্বাভাবিকভাবেই সবাই বাসায় আসলে বলতো কি, রৌনকও তো ফার্স্ট স্ট্যান্ড করবে, আর ভাই, আমার ভাই করেছে বলে আমারও করতে হবে কেন। তো আমি একটু টমবয় টাইপের ছিলাম, আমার এগুলো নিয়ে মাথা ব্যথা বা প্রেশার নেওয়ার মানুষ না। এবং আমার মা সেটা বুঝতেন, ওই যে বললাম তিনি তো হৃদয়ে ঢুকে যেতেন সন্তানের, ফলে তিনি বুঝতেন যে তার ছোট মেয়েটা আসলে তার মতো করেই বেড়ে উঠতে চায়, সে খারাপ কিছু করবে না, কিন্তু তাকে চাপানো যাবে না কোনো কিছু। ফলে ওই চাপানোটা তিনি কখনো চাপাননি। আমি যা করতাম বলতেন আরো ভালো হবে, এতটুকুই বলতেন। হ্যাঁ, আর তিনি না একদম প্রথমেই স্কাই উইল বি দ্য লিমিট এটাতে যেতেন না, একটা সিঁড়ি করে ধাপ ধাপ করে আগাতেন। ওই জায়গাগুলো আসলে আমরা এখন বোধহয় মিস করি বাচ্চাদের সাথে। নিশ্চয়ই। এবং আরেকটা বিষয় যুক্ত করতে চাই, যেটি আপনি বলছিলেন যে পড়াশোনার চাপটা আপনি নিতেন না, কিন্তু কেমন করে যেন হয়ে যেত। এবং শুধু পড়াশোনাই করেছেন বিষয়টা এমনও নয়, আপনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন। সেখানেও কি মায়ের প্রভাবটাই বেশি ছিল? মানে মাই চাইতেন, নাকি সেটা একেবারেই নিজস্ব গুণ বলা যায় বা নিজস্ব চাহিদা থেকে? না, মায়ের প্রভাব ছিল। মায়ের প্রভাব ছিল কি, মা তো প্রভাব ছিলই, আরো কিছু মানুষজনের প্রভাব ছিল। যে বললাম যে আমার মা খালারা, আমার খালু, মানে আমাদের ফ্যামিলিতে বাংলা সাহিত্যের খুব একটা কি বলা যায়, খুবই প্রচলন ছিল। হ্যাঁ, যেমন আমি যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকে কৃষ্ণকলি কবিতা বা দুবিঘা জমি, এগুলো আমাকে আমার মা খেতে খেতেও গল্প করতেন। তখন হয়তো আমি অত বুঝতাম না, এখন যেমন বললাম, এখন প্রতিটা শব্দ কানে ভাসে। হ্যাঁ, বা আমার নানুও বলতেন, এবং তাতে করে হচ্ছে কি, ওই যে শ্রেণী বৈষম্য, নিম্নবিত্তদের প্রতি একটা ভালোবাসা, সহানুভূতি, এই জায়গাগুলো তৈরি হয়েছিল ছোটবেলায়। প্রভাবটা যেটা তিনি, মানে আমার মনে হয়েছে আমার পড়েছে, সেটা হচ্ছে যেহেতু তারা বাংলার প্রফেসর ছিলেন, আগে কিন্তু এখনো আছে কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা যেতেন ভাইভা নিতে। তো আমার খালুর বাসায় যে, বা আমাদের বাসায়, তারা বাংলা বিভাগের প্রধান ছিলেন, তারা আসতেন। কারা আসতেন? প্রফেসর আনিসুজ্জামান স্যার, হ্যাঁ, আলাউদ্দিন আজাদ, তারপরে হচ্ছে ময়ূখ চৌধুরী, আবু হেনা মুস্তফা কামাল, এরকম বড় বড় প্রফেসররা আমাদের বাসায় আসতেন। তখন আমি ছোট, ওনাদেরকে বোঝার কিছু নাই, কিন্তু একটা প্রভাব থেকে যায় যে তারা কারা, তাদেরকে আমার মা বাবা, আমার খালা খালুরা এত শ্রদ্ধা করে, কি করেন তারা, এই আস্তে আস্তে বোঝা শুরু করলাম। এবং হয় কি, বড় মানুষদের সাথে থাকলে মনটাও বড় হতে থাকে, ভাবনাগুলো বড় হতে থাকে। আমার মার ভেতরে একটা স্বপ্ন ছিল, যে এটা আমি পরের দিকে বুঝতে পেরেছি, যে শুধু শিক্ষক হলেই হবে না, মানে ছাত্র ছাত্রীদের ভালোবাসার শিক্ষক হওয়াটা খুব জরুরি, বা ছাত্রছাত্রীদের ভালোবাসতে হবে। তারা শুধু যে ভাইবার জন্য যেতেন তা না, তারা এমনিতেও তাদের ছাত্রছাত্রীর মেয়ে, যেমন আমি একটা ঘটনা বলি, আমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি তার কয়েকদিনের মধ্যে, আমার ঠিক মনে নেই স্পেসিফিক, আমার মা আনিসুজ্জামান স্যারের রুমে নিয়ে গেলেন আমাকে, যে আমার মেয়ে হয়েছে। উনি এত খুশি হলেন, মানে অদ্ভুত একটা ব্যাপার। এরপর থেকে যখনই রাস্তাঘাটে দেখা হতো, আমি তো তাকে নানা স্যার ডাকতাম, কারণ স্যার তো উনি, আবার নানা যেহেতু মার টিচার, বা ওই অর্থে বাবা মার টিচার। তো ওনাকে আমি দেখতাম কি, যে উনি যে কি অদ্ভুতভাবে আমাকে, আমার বোনকে, সিলেট গেলে আমার বোনের খবর নিতেন। আমার বোন কিন্তু বাংলা বিভাগের না, কিন্তু বলতেন কনক আমি এসেছি। এই যে ছাত্রছাত্রীর পরের প্রজন্মকেও ভালোবাসা, এগুলো আসলে আমি মনে হয় আসলে এই জন্যই তো আমরা জেনে থেকেছি বা জানি বা বলি যে শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আমি জানি না সব শিক্ষকদের প্রতি সেই শ্রদ্ধা রেখেই কথাটি বলছি, যে এই সময় এই কথাটি আমরা খুব উদারভাবে আসলে বলতে পারি না, কোথায় যেন আমাদের একটা সংকীর্ণতা কাজ করে। এ পর্যায়ে একটু আপনার পড়াশোনার দিকে যাই, যে আমরা যতদূর জেনেছি যে হলে, জাহাঙ্গীরনগর হলে ঘুরতে গিয়েছিলেন বোনের সাথে। হ্যাঁ, এটা খুব মজার একটা ব্যাপার। সেটা হচ্ছে আমার বোনের বিয়ে হয়ে গেল আমি 1997-এ। তখন হচ্ছে আমি মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ভাবছি কি
করা দিব, যায়। কারণ আমি যে ওই যে বললাম আমি ছোটবেলা থেকে একটু স্বাধীন চেতা। আমার ভাই কিন্তু আমার মার ইচ্ছে ছিল যে ডাক্তার হবে, ডাক্তার হয়েছে। আচ্ছা। তো আমার ওরকম চিন্তা ভাবনা, সবচেয়ে বড় কথা মাত্র পরীক্ষা দিয়েছি, একদম পরীক্ষার পরপরই 15 দিনের মধ্যেই তার বিয়ে হলো। আমার পরীক্ষার জন্যই পিছিয়ে ছিল বিয়েটা। তো তখন আমার বড় বোন জোবেদা কনক খান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে পড়েন আর কি। আচ্ছা। তো আম্মু বলল যে নতুন বিয়ে হয়েছে, আমার দুলাভাই তখন হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের তখন লেকচারার আচ্ছা, ছোট। আচ্ছা। তো তুমি একটু যাও সাথে, কয়েকদিন বেরিয়ে আসো। আর এমনিতেও বেড়ায় তো মানুষজন, এখনের মতো তো এত কম্পিটিটিভ ব্যাপারটা, আর আমাকে দিয়ে ওভাবে এত কম্পিটিশন হয়ও না। তা আমি ঘুরতে গেলাম, 1 সপ্তাহের জন্য গিয়েছিলাম, পরবর্তীতে 2 বা 3 সপ্তাহ থেকেছে, আমার মনে নাই। তো ওখানে যাওয়ার পরে বিকেলবেলা জাহাঙ্গীরনগরের একটা প্রচলন আছে যে সব আড্ডা মারতে বসে ফ্রেন্ডরা বা বাইরে যায়টায়। আমি তো জাহাঙ্গীরনগর দেখে একদম মুগ্ধ, আর এর আগে কখনো এত যাইনি। বড় পরিসরে হ্যাঁ, যাওয়া এত হয়নি। পরিসরে যাওয়া হয়নি। তো আর থাকলে তো আরেক ব্যাপার, ছাত্রীরা সারাক্ষণ হলে কি করে, রাত হলে সবাই মজা করছে, ফান করছে, মানে হল জীবন যে এত মজার হয় সেটা জানা ছিল না। আর জাহাঙ্গীরনগরের একটা ব্যাপার হচ্ছে খুব আত্মিক সম্পর্ক থাকে পরস্পরের সাথে। মানে এটা বলা হয় জাহাঙ্গীরনগরের ছেলেমেয়েরা পরবর্তীতেও কর্মজীবনে যে যেখানে দেখা হয়, ছোট হলে তুই তুকারিতে চলে যায়, বড় হলে তুমি, আপনি টাপনিতে থাকে না, ওইরকম ফর্মাল কোনো রিলেশনশিপ থাকে না। তো ওই রকম একটা আত্মিক পরিবেশে গিয়ে আমি একদম খুব ভালো লেগে গেল। আচ্ছা। তো আমার বোনের ফ্রেন্ড সার্কেলটা ছিল অ্যানথ্রোপোলজির বড় আপুরা। আচ্ছা। তো আপুরা আসতো, ও যেত, গল্প করতো, আড্ডা দিত। সেখানে আপুদের সাথে কথা বলতে বলতে ওনাদের রুমে যেতাম, ওনাদের বইগুলো একটু ঘাঁটতাম, যেহেতু আমার পড়ার প্রতি নেশা, যে কি করব, বইগুলো দেখতাম। অ্যানথ্রোপোলজির 1-2টা ইন্ট্রোডাক্টরি বই তাদের কাছ থেকে আমি ধার নিলাম, যে আমি তো আছি, আমি একটু নেই। তো তারাও খুব আগ্রহ নিয়ে দিল। আমার পড়তে পড়তে ভীষণ প্রেমে পড়ে গেলাম অ্যানথ্রোপোলজির, যে এই জিনিস তো আমাকেই পড়তে হবে। হ্যাঁ, অ্যানথ্রোপোলজি না পড়লে তো জীবনই বোধহয় বৃথা হয়ে যাবে, কারণ আমি মানুষ সম্পর্কে জানবো না, মানুষ কি করে, মানুষের চিন্তা ভাবনা, মানুষের সমাজ, মানুষের সংস্কৃতি, মানুষের ধর্ম, রাজনীতি, অর্থনীতি কি নেই, অ্যানথ্রোপোলজি সবই। তখন আমি ডিসিশন নিলাম যে না, আমি অ্যানথ্রোপোলজিতেই পড়বো। তো আমার বোনকে প্রথমে বললাম, তো ও খুবই, যেহেতু ওর ফ্রেন্ড সার্কেলই অ্যানথ্রোপোলজি, তার মানে ও মনে মনে ভালোবাসে অ্যানথ্রোপোলজিকে, পড়েছে জুলসে। তো ওর সাপোর্টটা প্রথম নিলাম, কারণ আমি জানি যে আমি বাসায় বললে এটা কোনো ধোয়ায় টিকবে না একদম। তো বাসায় ব্যাক করার পরে আমি বললাম, তখন তো আর মোবাইল ফোন ছিল না যে পট করে বলে ফেলবো আম্মু আব্বু শোনো আমার এরকম। তো বাসায় যাওয়ার পরে যখন কোচিংয়ে ভর্তি হওয়ার কথা আসলো, তখন আমি বললাম আমি কোচিং টোচিং করবো না, আমার মার তো মাথা ঘুরে গেছে, জাহাঙ্গীরনগর গেছে, কি হয়ে গেল? বলে কেন? আমি বললাম আমি অ্যানথ্রোপোলজিতে পড়বো, আমি পড়ে ফেলছি, আর যা লাগে আমি পড়বো, আমি 2-3টা বই তখনই ফটোকপি করে নিয়ে আসলাম। তো এনে আমার বাবা তো শুনে, মানে মোটামুটি তার তো হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা, কারণ তার জীবনের স্বপ্ন ছিল যে ভাইয়া তো এমনি ভালো স্টুডেন্ট, আপু ওর মতো করে, কিন্তু আমাকে নিয়ে তার স্বপ্ন ছিল যে, তার ধারণাতে ছোট তো, আর আমাকে রন বলে ডাকতো, রন পুরাটা ডাকতো না, ছোটবেলা থেকে রন বলে ডাকতো, কারণ রন সূর্যের মতো, মানে সে বুঝতো যে আমি খুব প্রতিবাদী, আমি খুব মানে কিছু একটু ডিফারেন্ট বুঝা যেত হয়তো, আমার বাবারা যা করে আর কি মেয়েদেরকে নিয়ে। তো তিনি খুব স্বপ্ন দেখতেন যে আমি ডাক্তার হব, এবং তিনি এইভাবে ভিজুয়ালাইজও করতেন। এখন আমার এগুলো মনে পড়ে যে মা, তুমি যখন মেডিকেলে বা হসপিটালে যখন তুমি হেঁটে যাবা, তখন অনেক রোগী তোমার হাসি দেখেও ভালো হয়ে যাবে, এরকম একটা স্বপ্ন তিনি আমাকে বলতেন, মানে অ্যাজ ইফ আমি হয়ে গেছি আর কি। এত কিছু বলার পরেও না, আমি দেখি যে অ্যানথ্রোপোলজির প্রেম থেকে আমি বের হতে পারছি না। এটা ঠিক মানব রিলেশনে যে প্রেমটা থাকে ওই ধরনের। তা আমি বুঝলাম যে আমি তো বাবাকে বুঝাতে পারবো না, উল্টা বাবা আমাকে বুঝিয়ে ফেলে। তো দিনক্ষণ আসলো, মেডিকেলে তো ভর্তি হলাম না, পরীক্ষাই দিলাম না, কারণ কোনো কারণে টিকে গেলে আর পড়তে হয় প্রচুর। যাই হোক, আমি গেলাম না, আমি অ্যানথ্রোপোলজি নিয়ে আছি, জাহাঙ্গীরনগর নিয়ে আছে। আর যেহেতু বড় বোন আছে, তার মা বা বাবাও একটা ভাবে যে আচ্ছা ঠিক আছে, 2 বোন এক জায়গায় থাকো, যেহেতু ওনারা কুমিল্লায় আছেন। তো পরবর্তীতে অ্যানথ্রোপোলজিটা একদম প্রথম দিকেই হয়ে গেল, যেহেতু জাহাঙ্গীরনগরের সিস্টেম হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা ছিল, এখন কি জানি না, তখন সেটা ছিল। এবং অ্যানথ্রোপোলজিতে ভর্তি হলাম, আমার তো দুর্দান্ত রকমের ভালো লাগা শুরু হলো। এবং এই ভালো লাগাটা আমি এর আগে যেই পড়ালেখা করেছি এর সাথে কোনো মিল নাই। এর আগে পড়েছি, ওই যে বললাম, চাপ নিতাম না, পড়তে ভালো লাগলে পড়তাম, না হলে নাই, এরকম একটা।
এটা দেখতাম কি আমার খালি ভালোই লাগে। এটা কি শুধু এই যে আপনি বলছিলেন অ্যানথ্রোপলজি মানে শুধু সাবজেক্টের জন্য নাকি আসলে এনভায়রনমেন্ট একটা ফ্যাক্ট ছিল? এনভায়রনমেন্ট তো একটা ফ্যাক্ট আছে, ভালো লাগা তো আসলে সবকিছু মিলেই কাজ করে। হয়। বড় বোন আছে, একটা সেফটিও ব্যাপার আছে। বড় বোন মানে কি একদম মায়ের মতো। তারপর বড় বোনের বন্ধুরা এই সাবজেক্টে পড়ছে, সব এই সাবজেক্টে পড়ছে এবং তাদের যে বিশ্লেষণ পাওয়ারটা দেখতাম, এটা আমাকে মুগ্ধ করতো যে আছে অ্যানথ্রোপলজি পড়লে এইভাবে ভাবে। যেমন অ্যানথ্রোপলজি না পড়লে হয়তো আমি একজনকে সাদাকে সাদা কালোকে কালো বলছি, একটা কালো ছেলে একটা কালো মেয়ে বলে ফেলছি, কিন্তু অ্যানথ্রোপলজি যখন পড়বো আমি তার পার্সপেক্টিভে দেখবো আসলে কি সবকিছুই। এই যে জেনারেলাইজ করার কোনো জায়গা থাকে না, অনেক কিছু আমাকে মুগ্ধ করা শুরু করলো। আর সবচেয়ে বড় কথা মানব জাতি নিয়ে পড়বে, এর চেয়ে বড় কিছু তো আর নাই। তো ওই যে আমার বাবা তখনও পয়েন্ট তুললেন যে মানব জাতি নিয়ে তো মেডিকেলে পড়লেও হয়। আমি বললাম মেডিকেল তো শুধুমাত্র শরীরকে দেখবে, রোগকে দেখবে, অ্যানথ্রোপলজি পড়লে আমি সব দেখতে পাবো। মানে বাবা মেয়ের মোটামুটি তর্ক যুদ্ধ যা যা চলে, কিন্তু আমি আমার জায়গায় কিন্তু স্টিক রইলাম। আচ্ছা। তো আমার বাবার একটু মন খারাপ হলো, একটু না বেশ ভালোই মন খারাপ হলো। তো এই মন খারাপের মধ্য দিয়ে আমাদের সময় তো বছর সিস্টেম ছিল, তো ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিল। সাধারণত দেখা গেছে যে আমি এর আগে দেখেছি যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ারের রেজাল্ট আসা একটু কঠিনই থাকতো আমাদের সময়, কিন্তু সেই জায়গায় আমি 12 সারপ্লাস করে ফার্স্ট হলাম। আচ্ছা, ওটার একটা বড় কারণ ছিল বাবার কাছে তো আমি হেরে যেতে পারি না। হ্যাঁ, যে আমি যে ডিসিশন নিয়েছে সেটা বাবা, হ্যাঁ, আর বাবা তো ওয়েট করছে যে আচ্ছা উনি কি করবেন দেখি। মা কিন্তু ওই যে বলেছি ছোটবেলা থেকে আমার স্বাধীনতায় বিলিভ করতো, কিন্তু আমার ভেতরে আস্তে করে ঢুকিয়ে দিত একটা কিছু। যেমন উনি অ্যানথ্রোপলজি যখন রাজি হলেন, তিনি শুধু বললেন আমি চাই তুমি শিক্ষক হও, দ্যাটস ইট, আর কিছু লাগে নাই আমাকে। আচ্ছা। তো ওইটা আমার মাথায় আছে, বাবার চাপটা আছে, ওই যে চাপ ফিলটা কিন্তু ছোটবেলায় করিনি, কিন্তু বড়বেলায় গিয়ে করেছি। তবে এখানে কিন্তু একটা লার্নিংও আছে ম্যাম, যে অনেক সময় দেখা যায় না যে বাবা মা একটা কারণে না করছে, কিন্তু ভালো রেজাল্ট করলে বা সেটা ভালোভাবে করলে যে সবকিছুই করিয়ে নেওয়া সম্ভব বাবা মাকে দিয়ে, এটাই প্রজন্মের কাছে একটা কৌশল হতে পারে। একদম। আমি ফার্স্ট ইয়ারে কি হয়, কিছু স্টুডেন্ট ভাবে যে আচ্ছা ঠিক আছে ভর্তি হয়েছে পড়ি, আর কিছু স্টুডেন্ট সারাক্ষণ ইনডিসিশনে ভুগে, আবার মেডিকেলে দিব, আবার বুয়েটে দিব, আবার এটা করব, আবার অন্য বিশ্ববিদ্যালয় মানে অন্য সাবজেক্টে হতে হবে। তখন আমি ওদেরকে বলি প্লিজ এখানেই থাকো, একটু ভালোবাসো সাবজেক্টটাকে, পড়ে দেখো, দেখবে যে তুমি খুব ভালো করছো। কারণ এটা অ্যানালিটিক্যাল পাওয়ারের বিষয় এই ডিসিপ্লিনটা। হ্যাঁ, তখন বাবাকে, তখনকার দিনে তো মোবাইল, হ্যাঁ আমার বাবা মোবাইলটা দিলেন এই রেজাল্টের পরে। আচ্ছা, আমি ফোন দিলাম বা আমার বড় বোন ফোন দিয়েছে, দ্যাট টাইম বাবা খুব খুশি হলেন এবং আমি বুঝতে পারলাম যে বাবার আর কোনো রাগ নাই। এরপর থেকে শুরু হয়েছে বাবার উৎসাহ দেওয়া, অনেক উৎসাহ দিতেন। মা তো দিতেনই, আমার মায়ের যে প্রেশার বলেন উৎসাহ বলেন সেটা কিন্তু তিনি দিতেন না, কিন্তু তিনি কি করতেন, তিনি নিজে প্রচন্ড স্যাক্রিফাইস করতেন। একটা উদাহরণ দিই, আপনারা অবাক হবেন। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি তো বড় হয়ে গেছি, আর আমার বোনের ততদিনে পড়া শেষ, ও চলে গেল সিলেট ইউনিভার্সিটিতে হয়ে গেল, ও চলে গেছে। তো আমাকে আমার মা পরীক্ষার আগের দিন, কলেজ শুক্রবার দেখে বা ছুটি নিয়ে যেটাই হোক, আগের দিন সন্ধ্যায় চলে আসতেন, সেই কুমিল্লা থেকে চলে আসতেন। আসার সময় তিনি বিভিন্ন রকমের খাবার রান্না করে আনতেন, আমি যা যা পছন্দ করি। জাহাঙ্গীরনগর কিন্তু ঢাকা না যায়, সে ঢাকা নেমে গেলাম, ঢাকা থেকে আবার যেতে হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। এবং রাতটা থাকতেন, নামাজ পড়তেন, দোয়া দরুদ পড়তেন আমাকে, এবং এমনও হয়েছে তিনি রোজা রাখতেন। অদ্ভুত না, নিশ্চয়ই। আসলে আমাদের সেই আদি সভ্যতা থেকে না এখন পর্যন্ত অবশ্যই বাবারাও স্যাক্রিফাইস করেন, নো ডাউট, কিন্তু মায়েদের স্যাক্রিফাইসটা না একটু অন্যরকম, এটা স্বীকার করতেই হবে সবাইকে। এটা সত্যি অন্যরকম, যেটি আপনি বলছিলেন। সেই জন্যই আসলে আমরা মা, সেজন্যই। এই যখন উনি এইভাবে করতেন তখন আপনার কিন্তু এমনিতেই ভালো লাগবে, হ্যাঁ, যে এমনিতেই একটা মনে হবে যে উনাকে তো আর ফেরত দেওয়া যায় না। তো সরি, আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি। না, এটা খুব স্বাভাবিক। আসলে ইমোশন আমাদের আছে, থাকবে, এবং সেটা মা বাবার প্রতি অনেক বেশি, এটাই খুব স্বাভাবিক। আসলে এটা খুবই নরমাল, মা বাবা সেরকম করেন, কারণ আজকালকার দিনে আমরা মা বাবার এরকম করতে পারি না। এই যে সমাজে এত কিছু ঘটছে, আমি সব সময় বিলিভ করি বাবা মা যদি সন্তানকে হৃদয় থেকে লালন করেন, সেই সন্তান খারাপ হতেই পারে না। সেই সন্তান কি করে ধর্ষক হয়, সেই সন্তান কি করে চিন্তায় করে হয়, সেই সন্তান কি করে কিশোর গ্যাংয়ে যায়।
কারণ বাবা মার উন্নাসিকতা, বাবা মার ছেড়ে দেওয়ার মানসিকতা অথবা নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, আপনি বিশ্বাস করবেন না আমাদের সময়ে আমরা যখন ছোট তখন নায়ক নায়িকা মানে নায়িকা হিসেবে আমাদের তো আর সিনেমার দেখার সুযোগ ছিল না, টিভিতে নাটক দেখতাম, সমী, বিপাশা, তারপর আফসানা মিমি, ওনারা হচ্ছেন ক্রেজ তখন, আমরা তখন ছোট। তো আমার মাকে একদিন আমি মজা করে জিজ্ঞেস করছি, আম্মু বলো তো বিপাশা কোনজন, সমী কায়সার কোনজন, কারণ তারা দুজন খুব কাছাকাছি জনপ্রিয়। আমার মা একজন কলেজের প্রফেসর, তিনি উল্টে ফেলেন, বলতে পারেন না ঠিক মতনে, কারণ তিনি বসে বসে টিভি দেখতেন না। তার কথা হচ্ছে আমি যদি সারাক্ষণ টিভি দেখি তাহলে তো আমার ছেলে মেয়েরাও দেখবে, তো আমরা যেন টিভি দেখা কম দেখি। এই জন্য এখন কি করি, আমিও মোবাইল নিয়ে ব্যস্ত, এই জন্য আমার বাচ্চাও মোবাইল ব্যস্ত। দেখছে। আমি যদি নিজে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আর আমার বাচ্চাকে বলি পড়তে, সেই বাচ্চা কি পড়বে? কোনোভাবেই তো পড়বে না। এবং আপনি শুধু তাই না, টিচাররা, আমাদের সময় টিচাররা যখন পড়াতেনি, এখন আমি দেখি যে টিচাররা পড়াতে গেলে মানে টিউশনির কথা বলছি, বাচ্চা পড়ছে, টিচার মোবাইল দেখছে। এখন এই বাচ্চা তো পড়তে মনোযোগ দিবে না, কারণ টিচার তো মোবাইল দেখছে। এখন উত্তরে হচ্ছে কি করব, ওকে তো অঙ্ক দিয়েছে, আমি এই ফাঁকে দেখছি না। মানে আত্মিক সংযোগ ঘটানো যে শিক্ষকের সাথে ছাত্রের, সেই জায়গাটাও নাই। মানে শিক্ষক ছাত্রের জায়গাটাও কোথায় যেন আমরা হারিয়ে ফেলছি। বাবা মার সাথে সম্পর্কগুলো অনেক ঢিলে ঢালা হয়ে যাচ্ছে, ওই জায়গায় ফাঁক ফুকরে থার্ড পারসন ঢুকে যাচ্ছে, কিংবা এমন কিছু ঢুকে যাচ্ছে যে ডিরেল করে ফেলছে বাচ্চাকে। তো ওইটা একটা বড় বিষয়। চাপ কখনো ফিল করিনি ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু অসম্ভব অনুপ্রেরণা পেয়েছি তাদের কাছ থেকে। ম্যাম, খুব ভালো লাগছে, বিশেষ করে আপনি যে ছোট ছোট কিছু অসঙ্গতি আজকে তুলে ধরলেন, যে সন্তানের সঙ্গে মায়ের কিংবা বাবার, যেটি আসলে আপনাদের সময় কিংবা আমাদের সময় আসলে একেবারেই ছিল না, যেটি এই সময় আমাদের দ্বারাই আবার নতুন করে ঘটছে। নিশ্চয়ই এটার উত্তরণ ঘটবে, আমরা সবাই নিশ্চয়ই আমাদের জায়গা থেকে সচেতন হব। তো আপনার পড়াশোনায় আসি, আপনি জাহাঙ্গীরনগরে পড়লেন নৃবিজ্ঞানে, এবং আপনার একটি সুযোগ এলো, একটি স্কলারশিপ মনে হয় আপনি পেলেন কমনওয়েলথে পড়ার। এটা নিয়ে একটু জানতে চাই যে আপনি এটি রিফিউজ করেছেন বা কোনো কারণে ক্যান্সেল করেছেন? জি, এটা হচ্ছে আমি যখন শিক্ষক হলাম, তো বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে প্রভিশন পিরিয়ড কাটাতে হয় 2 বছর, তো তারপরেই অ্যাপ্লাই করলাম স্কলারশিপের জন্য। মাঝে 6 মাস সম্ভবত কোনো একটা অর্গানাইজেশনে কাজ করলেন। আমি মাস্টার্স পাশ করার পরে ডিএফআইডির একটা প্রজেক্টে আমি ছিলাম, সেটাতে জব করতাম ডক্টর কেটি গার্ডনার আন্ডারে। তিনি খুবই মাইগ্রেশনের উপরে সারা বিশ্বে খুব নামকরা প্রফেসর। তো তার ওটার ফিল্ড ওয়ার্ক হতো সিলেটে। তো সিলেট যেহেতু আমার বোনের বাসা, আমার জন্য খুব ভালোই হতো, এবং আমার বাবা মা দিল। আমার বাবা মা খুব এইসব ব্যাপারে খুব ছিলেন আর কি, যদিও এটা থাকা উচিত না, ফিল্ড ওয়ার্ক করতে যেতে হবে যে কোনো জায়গায়, এটা আমরা অ্যানথ্রোপোলজিস্টরা বিলিভ করি। তারপরে ছোট মেয়ে তো ওই জায়গা থেকে, তো এরপরই শিক্ষক হিসেবে আমি এবং আমার সাথে যিনি সেকেন্ড হয়েছিলেন, আমরা দুজনেই জয়েন করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2006 জানুয়ারিতে। আচ্ছা। এদিকে আমার বিয়ে হয় 2006-এর 31 মার্চে। তো বিয়ে যখন হয়, বিয়ের পরে আমার মোটামুটি 2 বছর প্রভিশন পিরিয়ডও তো লাগবে, কাটিয়ে কমনওয়েলথ স্কলারশিপটা পেলাম। আচ্ছা। পাওয়ার পরে ওদিকে আবার আমার হাজবেন্ড ডিপ্লোমেট বলে তারও পোস্টিং হয় আমেরিকায়, আচ্ছা, ওয়াশিংটন ডিসিতে। তো তখন আমার শাশুড়ি, আমার শ্বশুর আমাদের সাথেই, আমরা একসাথেই থাকতাম। তো মা বললেন, একটু বলে রাখি যে আমার বাবা মার মতোই আমার শ্বশুর শাশুড়ি অসম্ভব, আমাকে আদর করতেন, আগলে রাখতেন, ভালোবাসতেন। তো আমার শাশুড়ি মা বললেন যে মা, দুজন দুই দিকে যেও না, মাত্র তোমাদের বিয়ে হয়েছে, দুজন যদি 2 দেশে চলে যাও, একজন ইংল্যান্ড একজন আমেরিকায়, তাহলে আর আমরাও কত বছর বাঁচবো, তোমাদের সংসারটা আসলে খুব টাফ হয়ে যাবে, তুমিও ব্যস্ত হয়ে যাবে পড়াশোনা নিয়ে, ও চাকরি করবে, তুমি বরং আমেরিকার দিকে ট্রাই করো। তো আমি কিন্তু তখনও আমেরিকার কোনো মানে চিন্তা ভাবনাও মাথায় আনিনি। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, মা যেহেতু বলেছে, উনি নিশ্চয়ই বুঝে বলেছেন। তো আমি করলাম কি, কমন স্কলারশিপটা বাদ দিয়ে দিলাম। তো আমি বাদ দিলাম মানে মনে মনে বাদ দিলাম তা না, আমি সেই সময় তো আর গাড়ি ছিল না, আমি সিএনজি ভাড়া করে গেলাম হচ্ছে আগারগাঁও ইউজিসি অফিসে, এটা বলতে যে আমাকে লিস্ট থেকে কেটে দেন, আমি যাব না, আমার পরের যিনি উনি যেন যেতে পারে। কারণ আমার কথা হচ্ছে আমি যদি না করি হয়তো লাস্ট মুহূর্তে উনি আর আরেকজন যেতে পারবে না। ওই জায়গা থেকে আমি জানিয়ে আসি, এরপরে আর আমি জানি না কি হলো না হলো। তো আমি তারপরে ট্রাই করা শুরু করলাম। এদিকে আমার হাজবেন্ড চলে গেল, তার যেহেতু পোস্টিং হয়ে গেছে। আমি ছাত্রদেরকেও পড়াচ্ছি জাহাঙ্গীরনগরে, ও ফাঁকে আমি
আমেরিকার জন্য ট্রাই করা শুরু করলাম, আচ্ছা। জিআরইর প্রস্তুতি নিলাম। তো আমি প্রায় 2-4 মাস পরে গিয়ে জয়েন করি, এবং ওখানে গিয়েও আমি যে স্কলারশিপ নিয়ে ফেলেছি তা না, তখনও আমি ট্রাই করছি বা বেটার চাচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম যে ওয়াশিংটন ডিসিতে যেহেতু উনি আছেন আমার হাজবেন্ড, তো আমি চাচ্ছিলাম যে ওয়াশিংটন ডিসিতেই যেন পিএইচডি বা মাস্টার্স যেটাই হোক এটা করতে পারি, আমার অন্য স্টেটে হলে তো লাভ হচ্ছে না। তখন আমি ওখানে গিয়ে আবার জিআরইর জন্য পড়াশোনা করি এবং ওখান থেকেই পরীক্ষাটা দিই, এবং আল্লাহর মতো স্কলারশিপটা হয়ে যায় ওয়াশিংটনে আমেরিকান ইউনিভার্সিটিতে। প্রফেসর ডলোরেস আমার সুপারভাইজার ছিলেন, তার সাথে কাজ শুরু করি। এভাবেই আসলে আমার স্কলারশিপটা এবং পড়াশোনাটা শুরু হলো। জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত সাকি, এবং জীবন আসলে এত নাটকীয়, কোনো মুহূর্তই কখনোই মানে একদম পার্মানেন্ট না, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই যায়। আপনার আসলে হাজবেন্ডের চাকরির সুবাদেই দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে ঘুরতে হতো এবং বিভিন্ন দেশে যেতে হতো কাজের সুবাদেই। আপনারা যখন ব্যাংকক গেলেন, জীবনে অনেক বড় একটা ঘটনা আসলো, যে ঘটনায় অনেক বড় কিছু হারালেন, আবার অনেক বড় একটা ধাক্কা সামলে উঠলেন অনেক শক্তিশালী হয়ে। একটু সেই গল্পটা শুনি। আচ্ছা, আমার পিএইচডির সময়কালে সাধারণত কি হয়, পিএইচডির মানুষ খুশি থাকে যে হচ্ছে, আমার আসলে একটার পর একটা দুর্ঘটনা ঘটা শুরু হলো। প্রথম দুর্ঘটনাটা ঘটে, আমি ফার্স্ট ইয়ারই কনসিভ করি, কিন্তু পিএইচডির এত চাপ, বাংলাদেশ থেকে গিয়েছি ওই সময়ে, এত এআই বা এত কিছু তো ছিল না, কিছুই ছিল না, প্রচণ্ড চাপ। এরপরে টিএ শিপ করতে হতো, টিএর প্রফেসরের ক্লাস থাকতো হচ্ছে 7টায়। এখন আমার মর্নিং সিকনেস হতো, আমার যেটা হয় প্রেগনেন্ট মাদের, কিন্তু ওনারা এগুলো কিছুই পাত্তা দিতেন না, কারণ ওনাদের কাছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখন আমিও আবার এত ভেঙে বলতে লজ্জা পেতাম যে না, আমার জন্য এটা একটু অস্বাভাবিক, আমার শরীরটা বেশি খারাপ, এগুলো বুঝানো যেত না, বুঝানোর কিছু নাই। ওনাদের দেশের সিস্টেম হচ্ছে, আমাদের দেশে যেমন আমি চাইলাম আমি ক্লাস পিছিয়ে দিলাম অথবা পরদিন গেলাম, ওই দেশে তো তা না, ওই দেশে ওই সময়ে ওই মুহূর্তে প্রফেসর থাকবে, টিএ থাকবে, দাঁড়ানো থাকবে, টিএ 15 মিনিট আগে প্রফেসর এসে পৌঁছবে। সো ওরকম জায়গায় তো আমার কিছু বলার নাই। তো ওই প্রেশারটা নিতে গিয়ে সম্ভবত আমার মিসক্যারেজ হয়ে যায়। সো এটা তো একটা মেয়ের জন্য অনেক বড় একটা ধাক্কা। এই ধাক্কাটা যখন সামলাচ্ছিলাম ঠিক তখনই আমার হাজবেন্ডের আবার পোস্টিং অর্ডার এসে যায় মেক্সিকোতে যাওয়ার। তো উনি চলে গেল মেক্সিকোতে, আর আমি ওয়াশিংটন ডিসিতে থেকে গেলাম। তো এটা একটু আবার কঠিন হয়ে যাচ্ছে। ঠিক তখনই দেশ থেকে খবর আসলো যে আমাকে যে খুব আদর করেন আমার শাশুড়ি মা, তিনি মারা গেলেন। ফলে হচ্ছে গিয়ে কি, আমি আমি তখন বাংলাদেশে কি কারণে যেন এসেছিলাম, আমার সামার ভ্যাকেশন চলছিল, তো আমি দেশেই ছিলাম, এবং আমার শাশুড়ি মা স্ট্রোক করার পরে যে কয়দিন ছিল আমি হসপিটালে এক কাপড়ে ওনার কাছেই ছিলাম। আমি তখন চ্যানেল আইয়ে একটা অনুষ্ঠান করি, নামটা এখন মনে নেই, অনুষ্ঠানটা করি। তো ওই সব কিছু বাদ দিয়ে আমি ওই কয়দিন ওনার কাছেই ছিলাম। ওনার কোনো সেন্স নাই, কৃত্রিমভাবে বাঁচিয়ে রেখেছে আমার হাজবেন্ড আসার জন্য। তো তারপরে আমার হাজবেন্ড উনি আসলেন, আসার পরে তাকে দাফন করা হলো, করা হলো। ওই সময়কালে যতদিন বাংলাদেশে থাকার থেকে গেলাম, যাবার পরে উনি মেক্সিকো, আমি ওয়াশিংটন, তারপরে কোর্স ওয়ার্কগুলো শেষ করলাম, এবং শেষ দিকে যখন ফিল্ডে আসব তখন আমি, এখন যে আমার মেয়ে জারিয়া, ও আসলো, ও 5 মাসের মাথায়, আমি কনসিভের 5 মাসের মাথায় আমি বাংলাদেশে ব্যাক করলাম। কারণ আমার কাছে একটা মনে হচ্ছিল যে আমেরিকায় হবে না। আপনি কি তখন মোটামুটি পিএইচডি কমপ্লিট? না, ফিল্ড ওয়ার্কে আসবো। ও আচ্ছা, ফিল্ড ওয়ার্কে তখনও কমপ্লিট না। আমরা কোল জুড়ে আসলো ফুটফুটে একটি মেয়ে সন্তান, এবং তারপরে ঘটনা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো সেটা দর্শককে একটু জানাতে চাই আপনার মুখে। জি, মানে যেটা হয় সাধারণত সবাই বাইরে থেকে মনে হয় যে ডিপ্লোম্যাটিক লাইফ অনেক মজার, অনেক দেশ ঘুরছে বা অনেক কিছু। আসলে আমার ক্ষেত্রে তা হলো না, কারণ হচ্ছে আমি পিএইচডি করছি, আবার এখানে চাকরি, আবার বেবি হলো। তো সব কিছু মিলে মানে পুরো পিএইচডি লাইফে বাংলাদেশ সহ আমি 6টা দেশে ধরেন বক্সিং আনবক্সিং করতে করতে আমার লাইফ গেল। তো এটা তো একটা কঠিন জার্নি। এর মধ্যে আবার ব্যাংককে যেটা আপনি বলছিলেন যে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর ছিলেন গাড়িতে। তো আমার শ্বশুর বেড়াতে গেছেন, আমার হাজবেন্ড ছুটি নিয়ে তার বাবাকে ঘোরাতে গেলেন। ওই সময় আমি আবার দেশে এসেছিলাম, যেহেতু আমাকে চাকরিতে জয়েন করতে হবে। তখন জারিয়া, আমার মেয়ের বয়স হচ্ছে 2 মাস। আচ্ছা, আপনি কোথায় জয়েন করলেন তখন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে আমি জয়েন তো করতে হবে মাতৃত্বকালীন ছুটি শেষ।
তো তখন আমার হঠাৎ করে আমি আসর নামাজ পড়ছিলাম, আমার মনে আছে, হঠাৎ করে ব্যাংককের নাম্বার থেকে, কিন্তু আননোন, আমার হাজব্যান্ডের ফোন নাম্বার না, অন্য নাম্বার থেকে একটা ফোন আসলো যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আপনার শ্বশুর এবং আপনার বাবা, আমাদের রাসেল ভাই ছিলেন উনি ওখানে ডিপ্লোমেটিক, ভাবি এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি শান্ত থাকেন, ওরকম কিছু না, আপনি আসেন। তো আসেন বলাতেই তো বুঝে ফেলেছি সামথিং রং। তো তাড়াতাড়ি করে গেলাম। আমার আর আমার মেয়ের ভিসা ছিল, কিন্তু ওকে 2 মাসের, ওকে নিয়ে তো আমি হসপিটালে দৌড়াতে পারবো না, তো আমার মাকে নিতে হবে, মায়ের তো আর ভিসা করা ছিল না। ফলে ওই 2 মাসের বেবিকে মার কাছে দিয়ে আমি চলে গেলাম, এবং পুরো ভিসা প্রক্রিয়া হতে মা এই ছোট্ট 2 মাসের বাচ্চাটাকে নিয়ে যাওয়া, এই পুরো প্রক্রিয়ায় গেলেন, এবং তিনি এই পুরো জার্নিতে, যতদিন পর্যন্ত সুস্থ হয়ে ওঠা, পুরো জার্নিতে উনি একদম আমাকে আগলে রেখেছেন দেখেই আমি পিএইচডিটা কমপ্লিট করতে পেরেছি এই সময়। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এবং কলিগদেরকে, তারা আমাকে সেই সময় অনেক বড় সাপোর্ট দিয়েছেন, এটা অনেক বড় বিষয় ছিল। এবং আমার সুপারভাইজার নিশ্চয়ই। কতদিন পরে ব্যাক করলেন আপনি? আমি ছুটি নিয়েছিলাম 3 মাসের, এরপরে 3 মাস পরে আমাকে ব্যাক করে আবার যাওয়া, মা থাকা, এরকম করতে হয়েছে। মানে এটা বললে আসলে একটা বই লেখা যাবে আমার পিএইচডির, এবং বলেও আসলে বর্ণনাটা আসলে দেওয়া সম্ভব না। এবং ওই অ্যাক্সিডেন্টে আমার শ্বশুর একদম মারা গেছেন আর কি, স্পট ডেথ। তার দাফন কাফনের ব্যাপার তো এখানে আমার ননাস এবং আমার ভাসুর ছিলেন, তারা করেছেন, কিন্তু ওখান থেকে আবার ডিপ্লোম্যাটিক প্রসেসে বা পোস্টমর্টেম এই জায়গাগুলো দেখতে হচ্ছে। আরেকদিকে আমার হাজবেন্ড হসপিটালে একদম। আসলে যেটি মাসুক বলছিলেন, আমাদের জীবনে অনেক চড়াই উতরাই থাকে, অনেক তারপরে আসলে এগুলোকে পার করে আমাদের হাসি খুশি মুখ দেখে কিন্তু মানুষকে বোঝা যায় না, একদমই তাই। এবং ব্যাক করলেন নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটিতে আবার আপনার সেই কর্মজীবন, শিক্ষকতা জীবন, ছাত্রছাত্রীদের সাথে। আমি জানি না আপনি কি প্রশ্ন করবেন, কিন্তু একটু বলে নেই, আমার সবচেয়ে প্রিয় জায়গাটা হচ্ছে আমার ছাত্রছাত্রীর, আমার ক্লাসরুম। মানে ওইটাতে থাকলে না আমার আর কোনো কিছুর প্রতি কোনো ইয়ে থাকে না, যে কারণে আমার কিন্তু একটা মানে কি বলা যায়, আপনি হয়তো বা জিজ্ঞেস করতেন, সমান্তরাল একটা ক্যারিয়ার হতে পারতো মিডিয়াতে উপস্থাপক হিসেবে, যেহেতু ছোটবেলা থেকেই এইসব সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হওয়া, কাজ করা। কিন্তু ওই যে ক্লাসরুমের লোভ, ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সাথে নলেজ শেয়ারিং এর যে জায়গাটা, ক্লাস শেষে ছাত্রছাত্রীরা এসে ধরা যে ম্যাম এই জায়গাটা বুঝি নেই, ওই জায়গাটা, বা মনোগ্রাফ নিয়ে বসা, স্টুডেন্টদের সাথে কথা বলা, এই অনুভূতিগুলো যে কি মানে শৈল্পিক, এটা বোঝানো যাবে না। আপনার ভাষায় যদি বলি আত্মিক সম্পর্ক আপনি বলছিলেন। একদম। একটু লেখালেখি জীবন নিয়ে জানতে চাই, গবেষণার ক্ষেত্র নিয়ে তো জানলামই, আপনি একটি বই লিখেছেন, ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন অফ দ্য আরবান পুর ইন ঢাকা। জানতে চাই যে এই ধরনের বই লেখার অনুপ্রেরণা, সেটা তো আসলে আপনি যেটি বলছিলেন যে সবসময় মায়ের একটা প্রভাব ছিল যে শুধু শিক্ষক না, মানে সবার জন্য একজন মানুষ হয়ে গড়ে ওঠো। একটু বইটা নিয়ে জানতে চাই। আচ্ছা, বইটা প্রধানত আমি যখন কলাম লিখি, আমি তো নিয়মিত কলাম লিখতাম বা লিখি, তো তখন অনেক প্রকাশকই আমাকে বাংলাদেশে বলতেন যে আপা বই লিখেন না, প্লিজ বই লেখেন, অনেকেই অফার দিত। আমি তাদেরকে উত্তর দিতাম, আমি প্রথম বইটা আমার মায়ের জন্য লিখবো এবং সেটা হবে আমার গবেষণা কাজ নিয়ে। হ্যাঁ, তো এবং আমার মা, ওই যে বলতাম একটা একটা করে সিঁড়ি উনি দেখাতেন, উনি কিন্তু একদম লাভ দিয়ে কিছু বলতেন না। তো যেই মাত্র উনি দেখছেন, উনি কিন্তু দেখে যেতে পারেননি আমার পিএইচডি ডিগ্রি, উনি বা আমার বাবাকে ওই দেখতে, তারা 2.5 মাসের তফাতে মারা গেছেন। তো যেই মাত্র আমার জানছে যে আমি জমা দিয়ে দিব, তখন আমার মা বলেছে, মা তুমি কিন্তু এটার বই বের করো বিশ্বের 1 নাম্বার 2 নাম্বার পাবলিশার্স থেকে, খুব বড় পাবলিশার্স থেকে, কারণ উনি তো শিক্ষক ছিলেন, উনি জানেন। তখন আমি যেদিন জমা দিব সেদিনই আমার মা স্ট্রোক করে, ফলে আমি জমা দিতে পারি না, আমি আর কিছুদিন পরে পিএইচডিটা জমা দিই। তো বইটা লিখতে গিয়ে আমাকে তো আবার এটা চেঞ্জ করতে হয়েছে, কারণ পিএইচডি থিসিসটা তো অনলাইনে থেকে যায়, সো রাউটলেস এটা নিবে না। তো চেঞ্জ করছি যখন, বা অনেক পরিবর্তন করতে হচ্ছে, তখন আমার একদিকে টপ টপ করে পানি পড়ে, আরেক দিক দিয়ে আমি লিখি। হ্যাঁ, মানে এইটা ছিল একটা অন্য ধরনের স্বপ্ন, যে মায়ের স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। উনি কিন্তু লাস্ট স্বপ্নটা দেখিয়ে গিয়েছেন, বই লিখতে হবে, এবং গবেষণাধর্মী বই, যেই বই মানুষের কাজে লাগবে বা যেই কাজটা তোমাকে 10 জনকে অনুপ্রাণিত করবে,
অন্য বই লেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এটা করো। এই যে স্বপ্নটা দেখিয়ে গেছেন, ফলে আমি প্রথম বই হিসেবে আমার গবেষণা কাজটিকে রেখেছি। আমার ইচ্ছে আছে আরো অনেক কিছু করার, জানি না কতটুকু করতে পারবো এই বই লেখার। এবং আপনি নিম্নবিত্ত শিশুদের যে শিক্ষা বিমুখ হওয়ার যে, আমার এখানে মূলত নিম্নবিত্তদের, আমার ফিল্ড ছিল করাইল, কিন্তু করাইল তো এককভাবে না, পুরো বিষয়টা নিয়ে যেমন ধরেন কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি চ্যালেঞ্জ করেছি। যেমন আমরা বস্তি বলি, এখন করাইলবাসী কি নিজেদেরকে বস্তিবাসী হিসেবে পরিচয় দেয়? তাদের ছেলেমেয়েরাও তো তিতুমির কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কারণ কোনো একজন তো প্রতিভাবান, কবি নজরুলও তো প্রতিভাবান ছিলেন, আবার রবীন্দ্রনাথও ছিলেন। তো এলিট ক্লাসই কেবল প্রতিভাবান হবে, তাদের বাচ্চারা হবে না, তাদের বাচ্চারাও কিন্তু ভালো ভালো জায়গায় পড়ে। তারা কিন্তু করাইল বস্তি বলে কোনো শব্দ ব্যবহার করতে পারে না বা চায় না। তাহলে হু অ্যাম আই, কে আমি, কে তাকে বস্তিবাসী বলার? ওই প্রশ্নটা আমি এখানে করেছি যে এই মানে এত বছর ধরে যে গবেষকরা, একাডেমিকরা বলে যাচ্ছেন বস্তিবাসী, সাধারণ মানুষ বলছে, কিন্তু গবেষকরাও যে তাদেরকে বস্তিবাসী, স্লাম ডুয়েলার্স বলছে, মানে দেশ বিদেশে সব জায়গায়। আসলে কি স্লাম ডুয়েলার্স আমরা তাদেরকে বলতে পারি কিনা, এটা আমার প্রথম চ্যালেঞ্জ ছিল একাডেমিক ভাবে। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল এই বইটিতে, সেটি হচ্ছে তাদেরকে কিভাবে, মানে অথরিটি, ঢাকা সিটি বা যে কোনো সিটির অথরিটিরা কতটা আসলে এক্সক্লুডেড করে, তাদেরকে বঞ্চিত করে। তারা একদিন কিন্তু সেবা না দিলে আমরা অচল। দেখেন, আপনার বাসায় যদি নাইট গার্ড না থাকে, আপনার বাসার ড্রাইভার না আসে, আপনি বাচ্চা দিতে পারবেন না। আপনার বাসার যদি হেল্পিং হ্যান্ড না আসে, রুটিটা সকালবেলা বানিয়ে নাস্তা করে আমরা অফিসে যেতে পারবো না। অর্থাৎ তাদের সার্ভিস ছাড়া আমরা অচল। তারা যদি ঢাকা শহর পরিষ্কার না করে, কালকেই আমরা হাঁটতে পারবো না, ঢাকা শহর এত ময়লা হয়ে যাবে। সেই তাদেরকে আসলে অথরিটি কতটা ইউটিলিটিস দিচ্ছে? কোনো ইউটিলিটিস দিচ্ছে না। কিন্তু এখন ওয়াসা পানিটা দেয়, তাও ডিএসকে এর একটা এনজিওর মাধ্যমে, কিন্তু তাদের তো এটা পাওয়ার অধিকার আছে, কিন্তু তাদের নাই। এবং তাদের বাসস্থান কোনো লিগ্যাল কিছু না। এখন মজার বিষয় হচ্ছে এই বইয়ের ইনক্লুশনটাকে আমি সামনে রেখেছি, বিকজ তারা এই এক্সক্লুশনটাকে সারাক্ষণ চ্যালেঞ্জ করে এবং কাউন্টার চ্যালেঞ্জ দিয়ে তারা আসলে ইনক্লুডেড হয় আপনার আমার চেয়েও বেশি। কারণ দেখেন, তারা 1950 বা 60-এর দশকে এই করাইলে এসছেন, তাদেরকে কিন্তু কোনো সরকার কখনো উচ্ছেদ করে দিতে পারে না। উচ্ছেদের নামে কিছুদিন ইয়ে করে, কিন্তু তারা এমন মেকানিজম তৈরি করে, প্রোটেস্ট করে। একবার ঢাকা এয়ারপোর্টের রাস্তায় তারা শুয়ে গিয়েছিল, এটাও আছে আমার বইয়ে। এই প্রোটেস্টগুলোও নিয়ে এসেছি। টু ইনক্লুডেড, মানে ইনক্লুডেড থাকতে হবে, কারণ তারা এখানে থাকতে চায়, এটা তাদের অধিকার, কারণ তারা শহরটাকে ইনফর্মাল সার্ভিস দিচ্ছে। ফলে তাদের হাউজিংটা আসলে বস্তি হবে না, এটা হবে ইনফর্মাল হাউজিং। এই জায়গাটা নিয়ে আমি কাজ করার ট্রাই করেছি। এবং তারা কি করে আসলে আমাদের এত এক্সক্লুশনের বিরুদ্ধে, এলিট ক্লাস বলি, অথরিটি বলি, গভর্নমেন্ট বলি, এসবের বিরুদ্ধে নিজেদেরকে সিটিতে ইনক্লুড করে এবং খুব ভালোভাবে ইনক্লুড করে। কি ধরনের পলিটিক্যাল গেম তাদের এন্ড থেকেও তারা খেলে অ্যাজ এ ভোট ব্যাংক, সেই জায়গাগুলোকে নিয়ে এসেছি। সো এই জন্য আমার সাধারণত ইসলামের ক্ষেত্রে, ইনফর্মাল হাউজিং এর ক্ষেত্রে গবেষকরা এক্সক্লুশন নিয়ে দেখায় যে তারা বঞ্চিত বঞ্চিত বঞ্চিত। আমি দেখিয়েছি যে না, তারা বঞ্চিত হলে তো ঢাকা শহরে এতদিন টিকতো না, বা ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটায় বসে থাকতে পারতো না। তারা বরং নিজেদের একটা মেকানিজম তৈরি করে, যেটার মাধ্যমে তারা ইনক্লুডেড হয়। আচ্ছা, মিডিয়া স্টাডি এবং জেন্ডার স্টাডি নিয়েও আসলে আপনার একটা পড়াশোনা রয়েছে, এবং সেই জায়গাটাও আপনি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। একটু আপনার দৃষ্টিকোণ থেকে বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের রাজনীতি নিয়ে একটু শুনতে চাইবো, এবং একই সাথে ছাত্রদের রাজনীতিতে আসলে মিডিয়া কি ভূমিকা পালন করছে সেটা নিয়েও একটু জানতে চাইবো। মিডিয়ার আসলে একটা বড় ধরনের দায়িত্ব ছিল তৃতীয় যে নয়নটা, সেইটা তৈরি করা, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। আর নানান কারণেই সম্ভব হয় না, বাস্তবতা আছে। ঢালাওভাবে যদি বলে দেই মিডিয়া করে না, সেটাও ভুল। কারণ মিডিয়া অনেক কিছু, মিডিয়া মানে একটা টিভি চ্যানেল বলি আর একটা পত্রিকা বলি, অফিস চালাতে হবে, তো তার অ্যাড লাগবে, তার নানান ধরনের ইনফ্রাস্ট্রাকচার লাগবে। এই যে এতজন মানুষ কাজ করছে, তাদের বেতনের ব্যাপার আছে, তো সব কিছু তো একটা জায়গায় সুতা বাঁধা, তো ওই জায়গা থেকে মিডিয়া পারছে না। কিন্তু চাইলে সম্ভব,
সেক্ষেত্রে বড় বড় যদি আমি মনে করি প্রাইভেট সেক্টরের যারা মালিক পক্ষ তারা যদি স্ট্রং হয়ে ওঠে, সেটা কিন্তু সম্ভব। বাংলাদেশে যে এক দুটা নাই তা না, ওই জায়গাটা আনা জরুরি। ওই জায়গাটা যদি আনা যায়, মিডিয়ার ব্যাকবোনটা শক্তিশালী হতে হবে। যেই সরকার আসে সেই সরকারের যদি শুধুমাত্র গুণকীর্তন করা হয়, তাহলে কিন্তু সরকার হিসেবেও সরকার দুর্বল হয়ে পড়ে। আপনি যদি সরকারকে তার যে ভালো কাজগুলো সেগুলো দেখানোর পাশাপাশি তার যে কাজগুলো আরো ভালো হওয়া দরকার সেটা না বলে, হ্যাঁ, গঠনমূলক সমালোচনাটা না হয়, তাহলে আসলে সরকার কেন, ইভেন আপনি শিক্ষক হিসেবেও তো এই যে আমাদের ইভালুয়েশনের ব্যাপারটা থাকে, সেটা কেন থাকে? আমি যেন পরের সেমিস্টারে আরো ভালো করে পড়াতে পারি। এখন আমার ইভালুয়েশন দেখলে যদি আমার মনে হয় না ছাত্রছাত্রীরা কেন এটা লিখলো, তাহলে তো এটা হলো না, আমি নিজেকে আরো শুধরালাম না, আরো এগুলাম না। ওই জায়গা থেকে মিডিয়ার আরো বড় ভূমিকা আছে। ছাত্র রাজনীতি বলেন আর জাতীয় রাজনীতি বলেন, আরো শক্তিশালী ভূমিকা পালন করা, এবং সরকারের দিক থেকেও ওই নিয়ন্ত্রণের চাপটা কমিয়ে আনা। এটা এমন না যে নিয়ন্ত্রণের চাপ তৈরি হলে ভোট সংখ্যা কমে যাবে। একটা জনপ্রিয় সরকার যদি তারা জনপ্রিয় হয়ে থাকে, ভোট পেয়ে থাকে, কিংবা ছাত্র রাজনীতির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সে জনপ্রিয় ছাত্র প্রতিনিধি হয়ে থাকে, তাহলে গঠনমূলক সমালোচনা তো তার জন্য ভালো, খারাপ না, তিনি ভালো হবেন আরো। ওই জায়গাটা আমি সবসময় আমার জায়গা থেকে, আমি তো খুব ছোট মানুষ এবং খুব অল্প জায়গায় কাজ করার, আমার তো আর সব মিডিয়াতে, কিন্তু আমি সবসময় আমার কলমটা ধরেছি। যখন খুব শক্তিশালী ছাত্র রাজনীতিও ছিল, তাদের বিরুদ্ধেও গিয়েছি। আবার যখন কোনো প্রশংসার কাজ হয়েছে, সেটাকেও প্রশংসা করতে পারার মতো সাহসটাও থাকা দরকার, কিন্তু সেটা যেন গঠনমূলকভাবে হয়, কোনো রকম কাউকে খুশি করার জন্য। এই যে ব্যক্তিত্বের একটা জায়গা তৈরি করা, এটা সমাজের সকলেরই দরকার। কারণ কি, এখন তো মিডিয়া কেবল এই আপনাদের মতো বা প্রাতিষ্ঠানিক না, অপ্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত হয়ে গেছে। মানে আমার হাতে মোবাইল আছে, আমিও কিন্তু একটা মিডিয়া। আমিও চাইলে এই মুহূর্তে কি ঘটছে এটা আমি আপ করে দিতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যম, হ্যাঁ, এবং মিলিয়ন মিলিয়ন ভিউয়ার হতে পারে সেটা যদি সেরকম কিছু হয়। তার মানে হচ্ছে আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সবাই কিন্তু একটা দায়িত্বশীল জায়গায় আসতে পারে, সরকারকে, দেশকে এগিয়ে নেবার জন্য। এবং ভুল তথ্য ছড়ানোরও একটা ব্যাপক সম্ভাবনা থেকেই যায় এই জায়গাটায়। ব্যাপক, এবং এটা তো হচ্ছে। আর এখন তো এআই হওয়ার কারণে আরো বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। আপনি যা করেন নাই তা নিয়েও কথা হচ্ছে। হ্যাঁ, ইউটিউবাররা বা বিভিন্ন জায়গায় যেভাবে কথা বলেন, অনেক সময় মিথ্যা ন্যারেটিভকে এমন ভাবে তুলে ধরেন যে সাধারণ মানুষ মনে করছে সত্য, কিন্তু ওনারা ভাবছেন না যে এই মিথ্যার পেছনের গল্প সাধারণ মানুষ একসময় জানতে পারে। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু পলিটিক্যালি খুব সচেতন। আমি সবসময় একটা কথা বলি, তারা ভাত খেতে পারুক আর না পারুক, আমি করাইলে দেখতাম, আমি তো নিয়মিত মাসের পর মাস থাকতাম, গল্প করতাম, কথা বলতাম। বাসায় আজকে রাঁধছেননি, জানেননি? জানি না। আপনার বাসায় খাইতে যাবো, জানি না। হ্যাঁ আফা, চলেন চলেন, না থাকলে চলবে, যা আছে তা। কিন্তু ওনার সাথে আপনি পলিটিক্যাল কথা শুরু করেন, বিকাল হয়ে যাবে, কোনো শেষ নাই। এবং তারা নিজেরাও গল্প করছে। তার মানে হচ্ছে রাজনৈতিকভাবে মানুষ সচেতন, কিন্তু সেটাকে পজিটিভভাবে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নেগেটিভ জায়গাগুলো, বা আমি যেটা নিয়ে সবচেয়ে চিন্তিত, কিশোররা, তরুণরা যেভাবে ডিভাইস দ্বারা আক্রান্ত হয়ে নানান দিকে ছুটে যাচ্ছে, নেগেটিভ সাইডগুলোতে চলে যাচ্ছে, সেখান থেকে বের করে একদমই তাই ম্যাম। এবং আপনি যে সচেতনতার কথা বলছেন, নিশ্চয়ই আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের সেই সচেতনতাটা জরুরি, এবং সেটা পজিটিভলি। অনেক ধন্যবাদ ম্যাম, আমাদেরকে আজকে আপনি সময় দিয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই রাঙা সকালে ডাকার জন্য। আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকি, এই প্রত্যাশা রইল।